এখনও তো বিয়ে থা হয়নি, তাই এত সুন্দর করে শাশুড়ি মা জামাই আদর করেনি, কিন্তু এই রাজবাড়িতে এসে এই জামাই আদরটা পাচ্ছি। গুড মর্নিং সবাইকে। নতুন একটা সপ্তাহ, নতুন একটা ভ্রমণের গল্প। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। চলে এসেছি হাওড়া বাস স্ট্যান্ডে, আর এবার আমি এখান থেকে হাওড়া এগরাগামী লোকাল বাসে করে যাব হচ্ছে আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো আমি যাচ্ছি হচ্ছে সামন্ত ট্রাভেলসের বাসে করে। আমি কিন্তু এই বাসটা অনলাইন রেড বাস থেকে বুক করেছি। আমার খরচা পড়েছে 200 টাকা পার পার্সন। আর আমি যে আজকে রাজবাড়িতে যাচ্ছি, সেই রাজবাড়িতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু বেস্ট ড্রপিং পয়েন্ট হবে পচেত মোড়। কিন্তু আমি যে 6:20 বাসে যাচ্ছি, সেই বাসটা কিন্তু পচেত মোড়ে দাঁড়ায় না। তো আমাদেরকে এগরা নেমে তারপরে রাজবাড়ি যেতে হবে। আমি এখানে এসে জানতে পারলাম যে হাওড়া বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু পচেত মোড় যাওয়ার জন্য ফ্রিকোয়েন্টলি লোকাল বাস পেয়ে যাবে, যার ভাড়া হচ্ছে 180 টাকা। তো তোমরা চাইলে কিন্তু অনলাইনে বাস বুক করতে পারো, বা তোমরা কিন্তু এখানে এসেও বাসে করে যেতে পারো। অনলাইনে কিন্তু একটা বাসই আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা রিস্ক না নিয়ে অনলাইনে বাসে করে যাচ্ছি হচ্ছে আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো বাস ছাড়বে হচ্ছে 6:20-তে। তো চলো বাসে উঠে তোমার সাথে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন একদম 6:20। বাস ছেড়ে রওনা দিল আজকের আমাদের গন্তব্য এগরার উদ্দেশ্যে। মোটামুটি সময় 5 ঘন্টা মতো লাগবে। তো বিধানদা, প্রথমবার রাজবাড়িতে থাকা, খাওয়া, আনন্দ করা। অনেকবার তো রাজবাড়ি ঘুরেছি, কিন্তু এরকম থাকা খাওয়া কি হয়েছে? না, আমার লাইফে তো প্রথমবার। আর পৌঁছে কতক্ষণে কাতলা মাছে ডুব দেবো সেটাই চিন্তা করছি। তো চলো, 5 ঘন্টার জার্নি, হ্যাঁ একটু লং জার্নি, বাট জার্নিটা ভালো হবে। তো আমরা দুজন, আর সামনে আমাদের আরও 2জন পার্টনার বসে রয়েছে, তার সাথে তোমাদের রাজবাড়ি গিয়ে দেখা করাবো। কাটায় সময় এখন 9:30 বাজে। বাস কিন্তু একদম রকেট ছুটছে, রকেট। তো মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দাদা কি ক্রস করলো? হেরিয়া বাজার। মোটামুটি আর কত কিলোমিটার বাকি আছে? মোটামুটি আমাদের আর 1 ঘন্টা মতো ডিস্টেন্স বাকি আছে। আচ্ছা, কিলোমিটারটা সেটা ড্রাইভার সাহেবই বলতে পারে। বাট হেরিয়া থেকে এই বাসটা যেহেতু এগরা যাচ্ছে, হেরিয়া থেকে ডান দিকে হয়ে আমাদের রাজবাড়ি কিন্তু ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। আর এইখান থেকে এগরার ডিস্টেন্স সেটা এখন আমি বলতে পারবো না। তো সেটা বলবো, মানে বাস কি বলবো, মানে হচ্ছে রকেট চলছে, রকেট উড়ে উড়ে যাচ্ছি। মানে এই রাজবাড়ির যে কটা ভিডিও দেখেছি আমি, সবাই প্রাইভেট গাড়ি নিয়ে গেছে। সো আমরা যাচ্ছি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে। তার যা এক্সপিরিয়েন্স, সলিড, মানে বাস মানে উড়ছে। কাটায় সময় এখন 10:45। হাওড়া থেকে ছেড়েছিল হচ্ছে 6:20-তে, আর এগরা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম
10:45 কম বেশি 4.5 ঘন্টা মতো সময় লাগলো। বাস কিন্তু উড়ে উড়ে এসছে, মানে কি স্পিড বাসে। সত্যি কথা বলতে যে ড্রাইভার সাহেব গাড়ি চালিয়েছে একদম মাখনের মতো গাড়ি চালিয়েছে, দারুণ। তো এবার যাওয়ার পালা হচ্ছে আজকের আমাদের মুখ্য গন্তব্য পচেতগড় রাজবাড়ির উদ্দেশ্যে। তোমাদের যেখানে বাস থেকে নেওয়া হবে তোমরা কিন্তু সেখান থেকে টোটো পেয়ে যাবে ডাইরেক্টলি রাজবাড়ি যাওয়ার জন্য। তো আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি হচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে রাজবাড়ির দূরত্ব হচ্ছে 8 থেকে 9 কিলোমিটার। আর আমাদের টোটো রিজার্ভ করে যেতে খরচা লাগছে 200 টাকা। আমরা 4 জন এসেছি, 50 টাকা করে ভাগ হয়ে যাবে। তো চলো টোটোতে বসি, যাওয়া যাক আজকের আমাদের মুখ্য গন্তব্য রাজবাড়ির উদ্দেশ্যে। আর যে দাদার টোটো করে যাচ্ছি তার ফোন নম্বর কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিলাম। ঘড়ির কাঁটায় সময় এখন 11:20 আর ফাইনালি এসে পৌঁছালাম আজকের আমাদের মুখ্য গন্তব্য পচেতগড় রাজবাড়িতে। আমরা তো এলাম শেয়ার টোটোতে, আমাদের খরচা পড়লো হচ্ছে 200 টাকা। আমরা এসেছি 4 জন, সেই জন্য খরচাটা আমাদের পুষিয়ে গেছে। তোমরা যদি 2 জন আসো তাহলে তোমরা কিন্তু এগরা বাস স্ট্যান্ড থেকে মোটর ভ্যান পেয়ে যাবে, যা তোমাদের কিন্তু নামিয়ে দেবে পচেত মোড়। তোমাদের শেয়ারে খরচা পড়বে 15 টাকা পার পার্সন। পচেত মোড় থেকে তোমাদের এই রাজবাড়িতে শেয়ারে আসতে খরচা পড়বে 20 টাকা পার পার্সন। তাহলে তোমাদের কিন্তু টোটাল খরচা পড়বে 35 টাকা পার পার্সন। চলো রাজবাড়ির সামনে তো এসে গেছি, এবার রাজবাড়ির ভেতরে প্রবেশ করা যাক। তোমরা দূরে দেখতেই পাচ্ছ যে লেখা আছে পচেতগড় রাজবাড়ি নেচার স্টে। তো চলো আজকের আমাদের গন্তব্যে যাওয়া যাক এবং শুরু করা যাক আজকের গল্প। এটাই হচ্ছে আজকের আমাদের থাকার আস্তানা। ফার্স্ট ফ্লোরে থাকা 4% সুইট রুম। আর প্রত্যেকটা রুমের ওপরে দেখতে পাচ্ছ বিখ্যাত সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু নামকরণ করা আছে। এটা কিন্তু প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু আছে। আর রুমের ভেতরে প্রবেশ করে দেখো তোমরা এই দিকে একটা খাট আছে, যেখানে কিন্তু 3 জন আরামসে ঘুমাতে পারবে। আর ওপরে কিন্তু সুন্দর লাল চাদর টাঙানো আছে। আর ওপরে কিন্তু ফ্যান আছে। আর তার ওপরে কিন্তু একটা ছোট্ট ঝাড়বাতি ঝুলছে। আর এই সাইডেও কিন্তু আরেকটা খাট আছে, সেখানেও কিন্তু ওপর দিকে সুন্দর লাল চাদর টাঙানো আছে। ওপরে কিন্তু এসি ফ্যান দুটোই আছে। আর এখানে কিন্তু 2 জন আরামসে ঘুমাতে পারবে। আর এই দিকে আয়না আছে একটা। আর এই দিকে রয়েছে একটা আলমারি। আর আলমারির ওপরে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। রুমের ভেতরে কিন্তু বসার জন্য চেয়ার টেবিল সবই কিন্তু রয়েছে। আর এই দিক দিয়ে গেলে দেখো তোমরা এখানে কিন্তু তোমরা একটা প্রাইভেট ব্যালকানি পেয়ে যাবে, যেখানে তোমরা বসে একটু চিল করতে পারবে। আর ব্যালকানির পাশেই দেখো তোমরা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম রয়েছে। আর তার সঙ্গে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে। আমি যে আজকে রুমে আছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে থাকা 4% সুইট রুম, যার খরচা হচ্ছে 2200 টাকা পার পার্সন, ফুডিং লজিং মিলিয়ে একদিনে। আমরা এই পচেতগড় রাজবাড়িতে এসছি নেচার স্টের তত্ত্বাবধানে। তো তাদের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। নেচার স্টের ওনার অয়নবাবুর থেকে এই রাজবাড়ির সম্বন্ধে কিছু তথ্য আমিও জেনে নিই আর তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। নমস্কার। প্রথমত আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকদের পচেতগড় রাজবাড়িতে স্বাগত জানাই। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে 1900 টাকা করে থাকা খাওয়া নিয়ে, খাওয়া দাওয়া দুপুরবেলা রাজকীয়ভাবে খাওয়ানো হয় কাঁসার থালায় প্রায় 12-15 রকমের আইটেম দিয়ে।
আর এখানে থাকার মতো ব্যবস্থা বলতে সবই এসি রুম রয়েছে। আমাদের গ্রাউন্ড ফ্লোরের 4টে এসি রুম রয়েছে, 3টে রয়েছে ডবল, আর একটা রয়েছে 2টো রুম ইন্টারকানেক্টেড, মানে 4 বেড বলতে পারেন। এগুলো সবই 1900 টাকা থাকা খাওয়া নিয়ে। দোতলায় রয়েছে একটা 4 বেডরুম, যেটা আমরা সুইট রুম বলি, প্রাইভেট ব্যালকনি সহ, ওটা 2200। আর পাশে একটা ডবল বেড রয়েছে, এটা 2000। আর পচেটগড় রাজবাড়ির ব্যাপারে একটা জিনিস বলে দেওয়া ভালো, যেহেতু দর্শকরা এই ব্যাপারটাতে অনেক ক্ষেত্রেই কনফিউজ থাকেন। পচেটগড় রাজবাড়ি কিন্তু 2টো পার্ট রয়েছে। রাজবাড়ির একটা অংশে রাজবাড়ির আরেকজন সদস্য হোমস্টে পরিচালনা করছে, যেটা পচেটগড় হেরিটেজ রাজবাড়ি বলে গুগল মার্কিং করা আছে। তার সাথে কিন্তু আমাদের পার্টের কোনো সম্পর্ক নেই। আমাদের পার্টটা পচেটগড় রাজবাড়ি বলে গুগল মার্কিং করা রয়েছে, এবং এটা নেচার স্টে পচেটগড় রাজবাড়ি। কারণ আমাদের যে কোম্পানি নেচার স্টে ইকো ট্যুরিজম, এই রাজবাড়ির পার্টের ওনার হিমাদ্রি দাস মহাপাত্র, তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন এই পার্টটি পরিচালনা করবার। এবং এই অংশটা যেখানে আমরা বললাম 4টে এবং 2টো 6টা রুম রয়েছে, এই অংশটা এন্টায়ারলি আমরা পরিচালনা করি নেচার স্টে পচেটগড় রাজবাড়ি হিসাবে। এবং এই অংশটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা অবসর পচেট নাম দিয়ে হেরিটেজ তকমাপ্রাপ্ত, যার বোর্ডটা আপনারা আমাদের অংশের বাইরে দেখতে পাবেন। আর আরেকটিও ফেসিলিটি রয়েছে, যেটা আমাদের এই অংশটার মাধ্যমেই একমাত্র আপনি রাজবাড়ির ছাদে গোটা ছাদটা, মানে দোতলা এবং 3তলার গোটা ছাদটার অ্যাক্সেস পাবেন। পচেটগড় আসা এবং পচেটগড় থেকে ফিরে যাওয়া, এটা যারা গাড়ি নিয়ে আসছে অসুবিধা নেই, কিন্তু যাদের গাড়ি নেই তারা যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে আর কীভাবে যাবে? দেখুন, প্রথমত সবথেকে সহজ উপায় হচ্ছে হাওড়া থেকে এগরা বা শোলপাট্টাগামী বাস ধরা। কারণ নন এসি বাসই বেশিরভাগ পাবেন, কিন্তু ফ্রিকুয়েন্ট বাস রয়েছে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট বাদে বাদে বাস পাবেন। যেটা যে কোনো এগরাগামী বাসে জিজ্ঞেস করে নিতে পারেন পচেট হয়ে যাচ্ছে কি না। বেশিরভাগ বাসই পচেট মোড় হয়ে যায়, সেক্ষেত্রে পচেট মোড়ে নামবেন, 20 টাকা করে শেয়ার টোটো নেয়, পচেটগড় পৌঁছে যাবেন। আর যদি কোনো বাস কাঁথি হয়ে আসে, তাহলে আপনাকে এগরা নেমে এগরা থেকে একটা টোটো রিজার্ভ করে আসতে হবে। এটা সহজ উপায়। এছাড়া কেউ যদি একটু ভালো এসি বাসে বা ভলভো বাসে বা ট্রেনে আসতে চান, তাহলে তাকে কাঁথিই নামতে হবে। কাঁথি থেকে তিনি গাড়ি রিজার্ভ করে আসতে পারেন, অথবা কাঁথি থেকে আবার এগরার একটা বাস বা ট্রেকার বা অটো ধরে এগরা এসে সেখান থেকে পচেটগড় টোটো রিজার্ভ করে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের রুম, আর এই দরজা দিয়ে বেরিয়ে পৌঁছাতে হবে ছাদে। আর ওই দিকে রয়েছে আড্ডা জোন, যেটা তোমাদের আমি একটু পরে দেখাবো। তো চলো প্রথমে ছাদে যাওয়া যাক। দেখো, তোমরা চলে এলাম রাজবাড়ির ছাদে। তোমরা যদি এই রুমে থাকো, তোমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাক্সেস পেয়ে যাবে এই ছাদের। ওইটা হচ্ছে আজকের আমাদের থাকার আস্থানা। তো ওখান থেকে মোটামুটি 100 পাও হবে না, হেঁটে এসে দেখো তোমরা এই জায়গাটা কি সুন্দর। রিল্যাক্স করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। বিধানটা কিন্তু অলরেডি রিল্যাক্স করছে, একটা দোলনা আছে, টেবিল চেয়ার পাতা আছে। আর রাত্রিবেলা কিন্তু এই আলোগুলো জ্বললে এই জায়গার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো চলো, ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, সেটা নিয়ে আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন অলমোস্ট 12টা বাজে। তোমাদেরকে তো আমাদের যে রুমটা দিয়েছে সেটা দেখালাম। সত্যি কথা বলতে রুমটা কিন্তু দারুণ। তারপরেই চলে এলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, লেবু শরবত। বাইরের এই কাঠফাটা ওয়েদারের পরে কিন্তু এই লেবু শরবতটা একদম এনার্জি দিচ্ছে। এখনও সবে তো এলাম, এখন অনেক কাজ বাকি আছে, এখনও পুরো রাজবাড়িটা ঘুরে দেখা বাকি আছে, খাওয়া দাওয়া বাকি আছে, সবই তোমাদের ব্যাক টু ব্যাক দেখাবো। তো আগে রুমটা দেখালাম, ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু করলাম এখানের ভুরিভোজ। তো চলো এরপরে কি দেবে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আবার। 2 hours later. ঘড়ির কাঁটায় সময় এখন 2টো বাজে, আর চলে এসেছি রাজবাড়ির ডাইনিং রুমে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি কথা বলতে রাজবাড়ির কোনায় কোনায় কিন্তু ইতিহাস লুকিয়ে আছে। আর এই ডাইনিং রুমও কিন্তু কোনো ব্যতিক্রম নয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ। চলে আসি খাওয়া দাওয়ার কথায়। এখনও তো বিয়ে থা হয়নি, তাই এত সুন্দর করে শাশুড়ি মা জামাই আদর করেনি, কিন্তু এই রাজবাড়িতে এসে এই জামাই আদরটা পাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 14 থেকে 15 রকম খাওয়া দাওয়া দিয়েছে, একদম এলাহি কারবার। এখানে কিছু খাওয়া দাওয়া আছে যেগুলো আমি বাড়িতে খাই না, এখানে খেলে মা দেখে পেটাবে, কিন্তু খেতে তো হবে কারণ খুব লোভ লাগছে। তো চলে আসি খাওয়া দাওয়ার কথায়। ভাত দিয়েছে, তার সঙ্গে দিয়েছে হচ্ছে এটা এঁচোড়ের তরকারি, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে পটলটা দেখো কি সুন্দর করে ডিজাইন করা, সত্যি কথা। তার সঙ্গে উচ্ছে, তার সঙ্গে এখানকার বিখ্যাত বড়ি, স্যালাড, তার সঙ্গে দিয়েছে মোরলা মাছ, তার সঙ্গে কাতলা মাছ, তার সঙ্গে 2 পিস পাবদা মাছ, এঁচোড় চিংড়ি,
মাছের মাথা দিয়ে ডাল, তার সঙ্গে চাটনি, তার সঙ্গে পাঁপড়টা আসবে, রয়েছে মিষ্টি আর মিষ্টি দই। এই হচ্ছে 14 থেকে 15 রকম খাওয়া দাওয়া। তো কাঁসার গ্লাস থেকে একটুখানি জল খেয়ে শুরু করি আজকের এই রাজকীয় ভুরিভোজ। ভাতটা ভেঙে নিলাম। প্রত্যেকটা খাবার আমি একটু একটু খেয়ে তোমাদের বলছি, তারপরে ওভারঅল রিভিউটা খাওয়ার পরে বলছি। এটা হচ্ছে এঁচোড়ের তরকারি, না এটা মোচা, সরি এটা হচ্ছে মোচা। একদম ঘরোয়া টেস্ট, দারুণ খেতে। এটা হচ্ছে পটল ভাজা, দারুণ। মেনলি ডিজাইনটা আরও বেশি আকর্ষণ করছে। এবার চলে আসি এঁচোড় চিংড়িতে, জমানো একদম। তার সঙ্গে চিংড়িও আছে, লাজবাব। ডালটা পরে খাবো। এবার চলে আসি পাবদা মাছে, সর্ষে পাবদা, একদম কড়া ঝাঁঝ, আর তার সঙ্গে তো ফ্রেশ মাছ, দারুণ খেতে। এবার চলে আসি মোরলা মাছে। এটা কিন্তু আম দিয়ে করা মোরলা মাছ, একটা টক ভাব আছে, তার মানে সর্ষে, হেভি খেতে। এবার চলে আসি কাতলা মাছে, যেটা হচ্ছে আজকের মাছের মধ্যে সেকেন্ড বেস্ট আইটেম। অপূর্ব অপূর্ব। আমি মোটামুটি টেস্ট করে এই খাবারকে 10-এ 9.5 রেটিং দিচ্ছি। দারুণ লেগেছে, দারুণ, ফাটাফাটি। তো বিয়ে না করে কিন্তু জামাই আদর পেয়ে গেলাম এই রাজবাড়িতে এসে। তো চলো, পেটে চুলে ডন মারছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে। Few moments later. ঘড়ির কাঁটায় সময় এখন 2:45। পেট একদম ভরে গেছে, মানে এত অবধি গলা অবধি তো ভরে গেছে, কারণ খাওয়া দাওয়ার টেস্ট জাস্ট অপূর্ব খেতে। মানে বড় বড় রেস্টুরেন্টকে কিন্তু এই খাওয়া দাওয়া একদম বিট করে দেবে। স্পেশালি পাবদা মাছটা, তার সঙ্গে আম দিয়ে করা মোরলা মাছ, জাস্ট অপূর্ব। আর শেষ পাতে দই মিষ্টি, একদম জমে গেছে। মানে 14 থেকে 15 রকম আইটেম দিয়ে দুপুরের লাঞ্চ, তাও আবার রাজবাড়িতে বসে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এসির ব্যবস্থা আছে, তার সঙ্গে কিন্তু 2-3টে করে ফ্যান রয়েছে, মানে একদম চিল্ড ওয়েদার। আর তার সঙ্গে এখানে কিন্তু আমি জিওর নেটওয়ার্ক তুলনামূলক কম পেয়েছি, কিন্তু এখানে প্রত্যেকটা রুমের সামনেই কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, এবং পুরো রাজবাড়ি কিন্তু সিসিটিভি দিয়ে কভার করা, মানে সিকিউরিটির কিন্তু একদম টপ নচ ব্যবস্থা এখানে রয়েছে। এখন একটু শুয়ে নিই, 4টের সময় রাজবাড়িটা ভালো করে ঘুরে দেখব। এই রাজবাড়িতে কিন্তু 3-4টে মন্দির আছে, সবই তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো চলো, এখনের জন্য টাটা, দেখা হচ্ছে বিকেলবেলা। An hour later. ঘড়ির কাঁটায় সময় এখন 4:15। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, তার ক্লিপ তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো যদি তা ক্যাপচার করতে পারি। আর চলে এসেছি রাজবাড়ির ছাদে। সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর কিন্তু লাগছে রাজবাড়ির ছাদ থেকে পুরো রাজবাড়িটা দেখতে। তো চলো একটুখানি ওপর থেকে এই রাজবাড়ির কিছু ভিউ তোমরা দেখে নাও, আর এরপরে তোমাদের এই রাজবাড়ির ইতিহাস এবং এখানে যে 3-4টে মন্দির আছে তারও ইতিহাস তোমাদের আমি ব্যাক টু ব্যাক বলছি। তো চলো একটু ওপর থেকে রাজবাড়ির সৌন্দর্যটা দেখে নাও। আজকে আমরা যে রাজবাড়ি ঘুরে দেখছি, সেই রাজবাড়ির পূর্বপুরুষ ছিলেন চৌধুরী মুরারি মোহন দাস মহাপাত্র মহাশয়। ওনারা ছিলেন পুরীর আটগড়ের বাসিন্দা। 1679 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে এই অঞ্চলে জাগির প্রদান করেন, এবং চৌধুরী হলো ওনাদের উপাধি। আজ থেকে আনুমানিক 350 বছর আগে সঙ্গী সাথে নিয়ে তিনি এই অঞ্চলে শিকার করতে আসেন, এবং তিনি লক্ষ্য করেন জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে কিছু গরুর পাল দাঁড়িয়ে যাচ্ছে, আর তাদের বাট থেকে সেই বিশেষ স্থানে দুধ গড়িয়ে পড়ছে। কিছুদিন পর উনি ওই স্থান খনন করার নির্দেশ দেন, এবং ওই স্থান থেকে বেরিয়ে আসে মহাদেবের শিবলিঙ্গ। তখন পুরীর প্রধান পূজারীর নিয়ম মেনে স্থাপিত হয় আরও 4টি শিবলিঙ্গ, যা আনা হয়েছিল বারাণসী থেকে। 5টি শিবলিঙ্গ থেকে এই জায়গার নাম হয় পচেতগড়। ঘড়ির কাঁটায় সময় এখন 5:30 বাজে। এবার চলে এসেছি রাজবাড়ির পিছন দিকের অংশে। এই জায়গাটা একদম কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এখন আস্তে আস্তে করে কিন্তু সূর্যমামা অস্ত চলে গেছে, আস্তে আস্তে করে কিন্তু অন্ধকার নেমে আসছে। এই জায়গাতে কিন্তু কোনো আলো নেই,
এই জায়গাটা কিন্তু একটুখানি ফিল হচ্ছে, মানে একটুখানি সন্ধেবেলা একটু অ্যাডভেঞ্চার কিন্তু এখানে করতে আসতেই পারি। তো সেটা সন্ধেবেলার কথা। তো চলো আগে এই ভগ্নপ্রায় জায়গাটা তোমাদেরকে আগে একটু আলোতে দেখিয়ে দিচ্ছি, তারপরে যাবো হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো চলো এই জায়গাটা তোমরা দেখে নাও, তারপরে সন্ধেবেলায় এই জায়গার আসল ফিলিংসটা আমার মাধ্যমে তোমাদেরকে দেবো। ভিডিওতে এখন যে তোমরা মন্দিরটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বিখ্যাত পঞ্চেশ্বর শিব মন্দির। এই মন্দিরে 5টি শিবলিঙ্গ ছাড়াও রয়েছে কোষ্ঠী পাথরের নারায়ণ ঠাকুর, যা 1873 খ্রিস্টাব্দে পুরীর আটগড়ের কাছে পুকুর সংস্কার করে পাওয়া যায় এবং পরে এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যেকদিন ওনার সেবায় দুপুরে অন্ন ও রাত্রে রুটি দিয়ে সেবা করা হয়। সানসেট দেখে এবং ছাদ ঘুরে চলে এলাম রাজবাড়ির নিচের দিকের অংশে, যেখানে রয়েছে জলসাঘর। তো চলো সেখানে যাওয়া যাক আর সেই জায়গার ইতিহাসটা তোমার সামনে নিয়ে আসা যাক। এই রুমটা হচ্ছে এই রাজবাড়ির জলসা ঘর। এই জলসাঘরে প্রথম উনি চৌধুরী, উনি রাজাবাবু চৌধুরী গোপেন্দ্র নন্দন দাস মহাপাত্র, ওনার 7 জন ছেলে। তখন বাংলা, বিহার, উড়িষ্যা একটাই রাজ্য ছিল, উড়িষ্যা থেকে ওনারা এসছেন। ওনার বয়স হওয়ার পর ওনার বড় ছেলে রাজা হন চৌধুরী ব্রজেন্দ্র নন্দন দাস মহাপাত্র। ওনারা তখনকার খুব জ্ঞানীগুণী মানুষ ছিলেন। উনি তখনকার এতে মেডিসিন এতে ছিলেন। উনি ওনার সঙ্গে যদু ভট্ট এইখানে বসে গান বাজনা করেছে। ওনার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ দাস মহাপাত্র। তখনকার সময় বাংলা, বিহার, উড়িষ্যায় ঘোড়ার রেস হয়েছিল। তিনি ঘোড়ার রেসে স্বর্ণ পদক পেয়েছিলেন, ফার্স্ট পুরস্কার। তারপরে যিনি আছেন উনি ঠুংরিতে পারদর্শী ছিলেন। তারপরে যিনি রয়েছেন উনি দিঘি দাবলায় পারদর্শী তখনকার সময়, আর উনি খোলে পারদর্শী। এখনও এই ঘরের জলসাঘর এখনও চলে, প্রতি রবিবার জলসা। এখানকার ছাত্রছাত্রীরা আসেন, আমাদের দিদিমণি ম্যাডাম আসেন, এখানটায় শেখান। এই হচ্ছে তার ইতিহাস এই জলসাঘরের। তো জলসাঘর ঘুরিয়ে দেখালাম আর যতটা ওনার মুখ থেকে ইতিহাস শুনতে পেলাম তোমাদেরকে বললাম। এবার চলে এলাম এই রাজবাড়ির আরেকটা অংশে, যেখানে রয়েছে এই রাজবাড়ির কুলদেবতার মন্দির। তো চলো ব্যাক টু ব্যাক তোমাদের সেটা ঘুরিয়ে দেখাই। এই জমিদার বাড়ির ঠিক পশ্চিম প্রান্তে আছে ওনাদের ইষ্ট দেবতা কিশোর রায়জিউ মন্দির। উড়িষ্যার রতদেউল শৈলীতে নির্মিত সম্পূর্ণ কলিঙ্গ স্থাপত্যে তৈরি এই মন্দির। দাস মহাপাত্র বংশ ছিলেন শিবের অনুগামী, কিন্তু পরবর্তীতে ওনারা বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওনারা ইষ্টদেবতা হিসাবে কিশোর রায়জিউকে প্রতিষ্ঠা করেন। মুখ্য গর্ভগৃহের আসনে রয়েছে মোট 11টি মূর্তি। কিশোর রায়জিউ, রাধামোহন জিউ, ব্রজকিশোর জিউ, কৃপাসিন্ধু জিউ, ননীগোপাল। ঘড়ির কাঁটায় সময় এখন 7:30। চারপাশের মন্দিরগুলো ঘুরে আবারও চলে এলাম রাজবাড়িতে, কারণ করতে হবে এই রাজবাড়িতে আমাদের সেকেন্ড মিল। আর তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছে চিকেন পকোড়া, তার সঙ্গে পেঁয়াজি, আর তার সঙ্গে রয়েছে গরমা গরম আদা দেওয়া লিকার চা। তো প্লেট নিয়ে বসে পড়েছি পেঁয়াজি আর চিকেন পকোড়ার। নিলাম হচ্ছে পেঁয়াজি। আর ভালো ক্রাঞ্চ আছে, কোটিংটাও বেশি মোটা না, ঠিকঠাক। এবার চলে আসি চিকেন পকোড়াতে, দেখো সাইজটা। এটা বেশি ভালো লাগছে কারণ এর মধ্যে একটুখানি আমচুর পাউডারও আছে, একটু স্পাইসি আছে, ধনেপাতা আছে, ভালো লাগছে। সো এটা 10-8, দুরকম পকোড়াকে 10-8। আর নিলাম হচ্ছে গরম গরম চা। এতক্ষণ যে খাটনি করে এলাম, এই চাটা কিন্তু একদম রিফ্রেশিংয়ের কাজ করছে।
ঘড়ির কাঁটায় সময় এখন 9:35। একটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স আমিও করলাম, তোমাদেরকেও দেখালাম। সত্যি কথা বলতে দারুণ লাগলো। এবার যাচ্ছে হচ্ছে আজকের দিনে তৃতীয় মিল খেতে, ডিনার। তো চলো যাওয়া যাক আর দেখা যাক ডিনারে আমাদের জন্য রাজবাড়িতে কি মেনু আছে। তো চলো ওইদিকেই যাওয়া যাক। তোমায় তো বললামই যে যাচ্ছি এবার ডিনার করতে। তোমরা দেখতেই পাচ্ছ যে রাত্রিবেলাও কিন্তু হ্যাঁ পদের সংখ্যা কম আছে, কিন্তু চা দিয়েছে অনেক। কারণ দুপুরবেলা গান্ডে বিন্ডে আমরা কিন্তু 14 থেকে 15 রকম পদ দিয়ে খেয়েছি। তো দিয়েছে রুটি, তার সঙ্গে একটা মিক্স সবজি দিয়ে ভাজি, ডাল, চিকেন কষা, তার সঙ্গে স্যালাড আর রসগোল্লা। তোমরা চাইলে কিন্তু রুটির বদলে ভাতও পেয়ে যাবে। এবার একটুখানি আজকের ডিনারের শো স্টপার চিকেনটা খেয়ে দেখা যাক কেমন টেস্ট। এই যে চিকেন দিলাম, দারুণ খেতে, মানে একদম দোকানকে ফেল করবে, এত সুন্দর। আর এটা কিন্তু বড় লেগ পিসও দিয়েছে, জমে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি ছাদে পায়চারি করে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা সানরাইজ দেখতে গিয়ে। টাটা, গুড নাইট এখনের জন্য। The next day. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:30। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেবে আমাদের কিন্তু ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে লুচি রুটি দুখানা অপশানে কিন্তু আমরা নিয়েছি, কারণ আমরা দুজন লুচি খাবো আর দুজন খাবো হচ্ছে রুটি। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার ডাইরেক্ট ব্রেকফাস্ট টেবিলে। Few moments later. ঘড়িতে এখন সময় হচ্ছে 9:25 আর চলে এসেছি রাজবাড়ির লাস্ট মিল খেতে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নিচে হচ্ছে রুটি, তার সঙ্গে একটা ডিম, তার সঙ্গে রসগোল্লা আর তার সঙ্গে সাদা আলুর তরকারি। তোমরা চাইলে কিন্তু রুটির বদলে লুচিও পেয়ে যাবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। একটুখানি টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তরকারিটা। নিয়ে নিলাম। একটা সর্ষের তেলের একটা প্রমিনেন্ট ঝাঁঝ আছে, আর মাখো মাখো আলু চচ্চড়ি, ওফ, তারপর ধনেপাতা আছে, টমেটো আছে, অপূর্ব খেতে। পুরো একদম ঘরের মায়ের হাতে তরকারি যেন খাচ্ছি এখানে এসে। তো দারুণ লাগলো। 10-এ 9:30 খাওয়া দাওয়া কমপ্লিট করি, এরপরে রাজবাড়ি থেকে চেক আউট করে রওনা দেবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। চলে আসি তোমরা এখান থেকে ফিরবে কীভাবে। তো আমাদের 10:50 এগরা থেকে হাওড়া অবধি কিন্তু সন্তোষের বাস বুক করা আছে। ওই বাসে করে কিন্তু আমরা ফিরবো হচ্ছে হাওড়া। ওই বাসটা কিন্তু হাওড়ায় নামিয়ে স্প্ল্যানেডও কিন্তু যাচ্ছে, তোমরা চাইলে কিন্তু স্প্ল্যানেডেও নামতে পারো। এছাড়া তোমরা কিন্তু এগরা বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক 20 থেকে 30 মিনিট অন্তর অন্তর লোকাল বাস পেয়ে যাবে হাওড়া যাওয়ার জন্য। হ্যাঁ, ওই বাসে তোমরা কিন্তু বসার জায়গা নাও পেতে পারো, তোমাদের কিন্তু কিছুটা রাস্তা দাঁড়িয়েও যেতে হতে পারে। এছাড়া তোমরা কিন্তু এখান থেকে ট্রেকারে করে বা বাসে করে তোমরা কিন্তু ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে কাথি বাস স্ট্যান্ডে। ওখান থেকে কিন্তু তোমরা অনেক বাস পেয়ে যাবে কলকাতা ব্যাক করার জন্য। তো চলো, যতক্ষণ আমি এগরা বাস স্ট্যান্ডে পৌঁছাচ্ছি তোমরা এই ট্যুরের কস্টিংটা দেখে নাও। তো তোমার সাথে তো আমি কস্টিংটা শেয়ার করলাম। তো তোমাদের তো বললাম যে আমি সামন্ত ট্রাভেলসের বাসে করে কলকাতা ফিরবো, কিন্তু হঠাৎ করে দেখি যে বিধানদার কাছে SMS এসছে যে বাসটা কোম্পানি থেকে ক্যান্সেল করেছে আজকের দিনের জন্য। সো ব্যাড লাক। সো আমি সরকারি বাসে করে ফিরতে পারছি না। কিন্তু আমি যে টোটো দাদার সাথে কালকে এগরা থেকে রাজবাড়িতে এসেছিলাম,
সেই টোটোদার সাথে কিন্তু আমি রাজবাড়ি থেকে এগরা দীঘা বাস স্ট্যান্ডে এলাম, কারণ দাদা বলল যে ওখান থেকে একটা এসি বাস ছাড়ে যা কিন্তু তোমাদের হাওড়া হয়ে ধর্মতলা যাবে। তো সেই বাসে করেই ফিরছি হচ্ছে কলকাতা। তো এখানেই আমার শেষ হলো আজকের এই উইকেন্ড সফর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো তাড়াতাড়ি একটা প্ল্যান করে ঘুরে যাও এই রাজবাড়ি থেকে। তো চলো টাটা আজকের জন্য, দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। তখন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।